রাষ্ট্র যুদ্ধ করলে পরেও কিন্তু বছরে এত মানুষ কিন্তু মারা যায় না, যত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আপনি 1993 সাল থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আসছেন। আন্দোলনের জন্য এই দীর্ঘ 31 বছর কেন প্রয়োজন হলো? তাহলে কি দেশের কোনো সরকারই নিরাপদ সড়কের ব্যাপারে আন্তরিক নন? আপনি একদম সঠিক কথা বলেছেন, আমার মনের কথাটা বলেছেন। কারণ আমি 31 বছরে আমি আসলে সত্যি কথা বলতে, এবং এগুলো আমি অনেকবারই আমি টকশোতে, টেলিভিশনে আমি বলেছি কথাগুলো, যে আমি একটা সরকারকেও পাইনি যারা এই রোড সেফটিটাকে ওন করে, এবং তারা যদি ওন করতো তাহলে আসলে আমাকে 31 বছর মানে এই আন্দোলন করতে হতো না। এবং এই 31 বছরে যে মানুষগুলো মারা গেছে, যে মানুষগুলো আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, যে পরিবারগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো কিন্তু এত কিন্তু হইতো না। কিন্তু সত্যিকার কথা বলতে কি, যে আমি মানে যেটুকু শিখেছি আর কি এই পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস সেটি হলো গিয়ে যে আমি দেশে বিদেশে যে সমস্ত সেমিনারগুলোতে অ্যাটেন্ড করেছি, ইন্টারন্যাশনালি যে সমস্ত সেমিনারে অ্যাটেন্ড করেছি, সব জায়গায় একটা কথা বলা হয়েছে যে সরকার এবং রাজনীতিবিদ এরা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা পোষণ না করবে, যতক্ষণ পর্যন্ত মনে করবে যে রোড ক্র্যাশ রোধ করা দরকার, এটা যতক্ষণ পর্যন্ত তারা না মনে করবে ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব না। তার কারণ কেন সম্ভব না, অনেক কাজ আছে যেগুলো সরকারকেই করতে হবে, এবং সরকার অনেক সময় ভয় পায়, অনেক কিছু করতে চায় না। কারণ হলো গিয়ে যে পরিবহন সেক্টরের যে মানুষগুলো আছে তাদের কথা ভয়ে তারা কাজটা করতে চায় না। কারণ হলো গিয়ে তারা স্ট্রাইক করে, তারা আপনার এমন এমন বিষয়টা সামনে নিয়ে আসে যে আপনার গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের হয়রানি শুরু হয়। এবং এটাকে কিন্তু আবার তখন কিন্তু বিরোধী দলের যারা থাকেন তারা এটাকে কিন্তু উস্কানিও দেয় যে এই আন্দোলনগুলোকে। এবং এটা আপনারা জানবেন যে আপনার এরশাদ গভর্নমেন্টের সময় কিন্তু এই রকমভাবেই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল মিলে কিন্তু আন্দোলন করেছিল। সেই সময় কিন্তু আপনার পরিবহন সেক্টররাও কিন্তু আন্দোলন করে কিন্তু এরশাদের পতন। তো এইটা কিন্তু মানুষের যারা সরকার পরিচালনা করে তাদের মাথার মধ্যে সবসময় এটা কাজ করে যে আমি যদি আইনটাকে সেইভাবে করতে যাই, আমি যদি এটাকে একটু কঠোরভাবে আমি নিয়ন্ত্রণ করতে যাই, আমি যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে এরা আন্দোলন করবে এবং এদের সঙ্গে এসে বিরোধী দল যুক্ত হবে। তো যে কারণের জন্য আমি প্রথম থেকেই আমি সবসময় আমি বলে আসছিলাম যে বিরোধী দল এবং সরকারি দলে যারা যারা ছিল তাদের কাছে একই সময় কিন্তু আমি গিয়ে আমি বলেছি তাদের যে দেখেন এইটা একটা জাতীয় ইস্যু, কিন্তু এখানে সড়কে মানুষ মারা যাচ্ছে, এবং সড়কে কেমন মানুষ মারা যাচ্ছে যে একটা রাষ্ট্র যুদ্ধ করলে পরেও কিন্তু বছরে এত মানুষ কিন্তু মারা যায় না, যত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের দেশে কিন্তু যে ডাটা, আমাদের দেশে ডাটা নাই, কেউ কিন্তু ডাটা, এটা কিন্তু সরকারের এই দায়িত্বটাও কিন্তু সরকারের, যে কত মানুষ মারা যায়, কত মানুষ আহত হয়, এই টোটাল হিসাবটা কিন্তু সরকারকে করতে হবে, কিন্তু এটা সরকার করে না। তো যে কারণের জন্য আমাদের এখানে যেটা বলা হয়েছে যে জাতিসংঘের মাধ্যমে যে ডাটা, সেটা হলো 31,000 মানুষ। তো আপনি আমাকে বলে দেখেন যে 31,000 মানুষ কিন্তু যুদ্ধ মারা যায় না, কিন্তু প্রতি বছর 31,000 মানুষ। তো আমি সেইটাই তাদেরকে বলেছি, বিরোধী দলকে বলেছি যে আপনারা এই জাতীয় ইস্যুতে আপনারা ঐক্যমত্য হন, যাতে সরকার যদি কোনো রকমের আইন প্রয়োগ করে সেটাকে যেন বাস্তবায়ন করতে পারে, সরকারকে এই জায়গাটা আপনারা অন্তত হেল্প করেন। কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু কখনোই কিন্তু হেল্পটা করে না। এবং সরকার এবং বিরোধী দল আমাদের এই দেশে আপনি দেখেন কোনো বিষয়ে কিন্তু ঐক্যমতে কিন্তু আসে না, কিন্তু বিশেষ করে জাতীয় যে বিষয়গুলো আছে সারা পৃথিবীতে, এই যে আজকে দেখেন ইন্ডিয়া যে কাজগুলো করছে, প্রপাগান্ডা করছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই জায়গায় কিন্তু তারা কিন্তু একত্রিত হয়েছে, কিন্তু আমরা কিন্তু একত্রিত হতে পারিনি। তো এইভাবে
হতে পারি না বলেই কিন্তু 31 বছর ধরে আমার এই সংগ্রাম করতে হয়েছে। কিন্তু এইবার অন্তত আমি ভাবছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট যারা আসছে তারা অন্তত তাদের তো আর কোনো প্রবলেম নাই, কারণ সকল ম্যান্ডেট তো সকল জনগণে দিয়েছে। এবং এখন যেটা এই মানে একটা ইস্যুতে আমাদের রাজনীতিবিদরা এবং অন্যান্য যারা আছে সকলে কিন্তু ঐক্যমতে আসছে। তো সেই জায়গায় এই এই ঐক্যমতটা যদি আমাদের সড়কের ব্যাপারে যদি তারা যদি এটাকে মানে মেনে নেয়, তাহলে কিন্তু আপনার এই সড়কের যে ক্র্যাশ যেটা সেটা আমরা রোধ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। এবং আরেকটা জিনিস যেটি আছে যে সরকার ছাড়া কেন সম্ভব না, আমাদের পক্ষে কেন সম্ভব না, তার কারণ হলো গিয়ে যে মনে করেন যে এই দেশে যে আপনার গাড়ি ম্যাক্সিমাম কিন্তু দেখবেন যে আমদানি করা হয়। তো এখন এই যে আমদানি করা হয় এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু আছে, কিন্তু এই বাণিজ্য মন্ত্রণালয় কোনো দিনই কিন্তু সড়কের সঙ্গে রিলেটেড যে যারা আছে তাদেরকে কোনো দিনে জিজ্ঞাসা করে না কেন যে কি গাড়ি এই দেশে আমদানি হবে, কি আমাদের রাস্তার উপরে চলাটা সুবিধা হবে, কোনটা অসুবিধা, কোনটা মানে চললে পরে আমাদের দুর্ঘটনা ঘটবে, এগুলো কোনো কিছুই নেই, কোনো মানে সমন্বয় আমাদের এখানে নাই কিন্তু। তো সমন্বয় নাই, এবং এই যে যার যার মতো করে এখানে, তারপরে এমনকি যে শিল্প মন্ত্রণালয় যে আছে, এখন জানেন যে যে নসিমন, করিমন, বটবটি এই সমস্ত কিন্তু আমাদের দেশে উৎপাদন হচ্ছে, এবং সেটা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের কিন্তু অনুমতি নিয়ে করছে কিন্তু। তো এই যে ব্যাটারি চালিত গাড়ি সমস্ত কিছু কিন্তু আপনার শিল্প মন্ত্রণালয়ের কাছ থেকে পারমিশন, শিল্প মন্ত্রণালয় যে পারমিশন দিচ্ছে, এগুলো যে দুর্ঘটনা ঘটাবে কারো কাছে কিন্তু জিজ্ঞাসা করছে না কিন্তু। তারপরে মনে করেন যে আমাদের এখানে যে আইন যারা প্রয়োগ করে, বিশেষ করে পুলিশ যারা আছে, সড়কের আইন শৃঙ্খলা রক্ষা যারা করে, তাদের সঙ্গে দেখবেন যে আমাদের সিটি কর্পোরেশনের একটা মানে দা কোরাল সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে তার কারণ হলো গিয়ে যে আমাদের দেশে যে আপনার ট্রাফিক যে সিগন্যালগুলো আছে, যে বাতিগুলো আছে, এখানে এগুলো কিন্তু কোটি কোটি টাকা কিন্তু মানে ব্যয় করে কিন্তু এনে আমাদের এখানে কিন্তু ইনস্টল করা হয়, এবং প্রত্যেকটা ট্রাফিক মোড়ে দেখবেন যে 4টা মোড়েই কিন্তু এই বাতিগুলো লাগানো হয়, প্রচুর টাকার কিন্তু। তো এইটা করে কি সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে, তারা এগুলো লাগাবে, আর এটাকে মেনটেন করার দায়িত্ব হলো গিয়ে পুলিশের। এখন পুলিশ আর সিটি কর্পোরেশন মধ্যে এই মানে তাদের মধ্যে দ্বন্দ্ব, হিংসাহিংসি মানে একটার কারণে, সেটা হলো যে তারা এগুলো এনে লাগাইতেছে, তারা এখান থেকে কমিশন খাইতেছে, আমরা কেন এটাকে তাহলে এটা করব। এবং এই কারণের জন্য কিন্তু এই যে ডিজিটালাইজ যে আমাদের এই যে এগো থাকার পরেও কেন হচ্ছে না, হাত দিয়ে কেন ডাকে, এটার কারণটা, মূল কারণটা হলো এখানে কিন্তু শুরু থেকেই তারা এই তাদের এই দুই পার্টির মধ্যে এরকম রেষারেষির কারণের জন্য কিন্তু এই জিনিসটা আমাদের এখানে হয় না। এবং না হওয়ার জন্য আমি বরঞ্চ বলবো যে আমাদের দেশের যারা গাড়ি চালায় তাদেরকে এবং পথচারী যাদেরকে, সকলকে কিন্তু একটা ভুল মেসেজ কিন্তু এখানে দিয়েছে। এবং এই মেসেজটা আজকে মনে করেন যে 15-16 বছর কিংবা 20 বছর ধরে দিয়ে আসছে কিন্তু। কারণ হলো কি যে মানুষ জানে যে লালবাতি হলে গাড়ি থামবে, লালবাতি হলে গাড়ি থামবে, তখন পথচারী মনে করে যে আমি রাস্তা পার হতে পারবো। কিন্তু এইখানে কিন্তু দেখা গেছে যে লালবাতিতে পুলিশ ডাকে তাদেরকে। তো এই যে একটা ড্রাইভার শিখতেছে লালবাতিতে থামবে, একটা পথচারী শিখতেছে যে লালবাতিতে থামলে আমি পার হব, এদেরকে কিন্তু নষ্ট করেছে। এখন এই যে 20 বছর অনিয়ম যেটা করলেন, তাদের মধ্যে যে আপনার অনিয়মটা দিলেন, তারা যে ভুল মেসেজটা পাইছে, এইটা তো অন্তত আরও অন্তত এটাকে দূর করতে হলে 5 বছর অন্তত লাগবে, এবং কন্টিনিউয়াস যদি আমরা কাজ করি তাহলে হয়তো 5 বছরের মধ্যে এটা ঠিক করা যাবে। তো এইরকম যে জিনিসগুলো আছে, দুর্নীতি বলেন, এই সড়কের মধ্যে যে দুর্নীতি, যে চাঁদাবাজি, এই যে আপনার পরিবহন সেক্টরের নেতাদের যে মানে মাফিয়াগিরি, এই সমস্ত জিনিস মিলায়ে কিন্তু আপনার সড়ককে আমরা আসলে, আমরা যারা সোশ্যাল যারা কাজ করি তারা, তাদের পক্ষে সম্ভব না। কারণ হলো গিয়ে যে এই মাফিয়া বন্ধ করার দায়িত্ব কিন্তু আমরা গিয়ে পারবো না, কেন এটা সরকারের দায়িত্ব, সরকারকেই করতে হবে। তো তাহলে দেখেন, সরকারকে সড়ক নির্মাণ করতে হবে যাতে সড়কটা সেফ হয়, যেন সড়কটা আপনার মানে সড়কের কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এটাকে আপনার মেনটেন করার দায়িত্ব কিন্তু সরকারের, কিন্তু আমরা আমাদের পক্ষে তো না এগুলো। তো তারপরে এই যে এই বিষয়গুলো আছে,
তারপরে হলো যে গাড়ির কথা যেটি বললাম যে নিরাপদ গাড়ি আপনার সড়কে চালাইতে হবে। তারপরে হলো গিয়ে যে কোন ড্রাইভার ট্রেনিং নিচ্ছে আপনি আমাকে বলেন তো, কোনো ড্রাইভারই কিন্তু ট্রেনিং নাই, কোনো ধরনের গাড়ির চালকদেরই কিন্তু সেই প্রপার ট্রেনিং নাই। তো ট্রেনিং যদি না থাকে, গাড়ি যদি ভালো না থাকে, সড়ক যদি ভালো না থাকে, ট্রাফিক যারা মানে মেনটেন করে তারা যদি ঠিক না থাকে, তাহলে আপনি 31 বছর কেন, আপনার গিয়া 100 বছরও কিন্তু আপনি এটি করতে পারবেন। যদি সরকার যদি মনে করে যে না, আমার দেশের মানুষগুলোকে আমার রক্ষা করতে হবে, আমার দেশের আইন শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, সড়কের নিয়ম কানুন এগুলো সব আমাকে করতে হবে, তাহলে তাকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা বরঞ্চ সরকারকে হেল্প করতে পারি, হেল্পিংয়ের জায়গাটা আমরা করতে পারি, কিন্তু মূল যে কাজটা, মূল যে দায়িত্বটা, এই যে আপনার যে মনে করেন যে ব্যাটারি চালিত গাড়ি রিক্সার মধ্যে আপনার লাগায় দিছে, এটা 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 কেন করলো আপনি আমাকে বলেন। এবং এখন জানেন এদের সংখ্যা কত? প্রায় বোধহয় 65 থেকে 70 লক্ষ এই গাড়িগুলো। তো এই যে 70 লক্ষ গাড়ি আপনি করে দিলেন, আপনি এগুলো রাস্তার মধ্যে নামায় দিলেন, এখন তো আপনি এটিকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি যখনই বন্ধ করতে চাইতেছেন তখনই তারা রাস্তায় নাইমা যে তাফালিং তারা করতেছে, কোনোভাবে কিন্তু তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো এই বিষয়গুলো টোটালি কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু সরকার যতদিন পর্যন্ত এরা মানে নিজের মানে আমার মতো অন্তত আমি যেভাবে ভাবি যে মানুষের জন্য ভাবনা, দেশের জন্য ভাবনা, এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত সরকার মানে না ভাববে, সেইভাবে না ভাববে, ততদিন পর্যন্ত সড়ক দুর্ঘটনা আমরা রোধ করতে পারবো না। সড়ক দুর্ঘটনা আমাদের দেশে মহামারীর মতো, কিন্তু এদিকে সরকারের তেমন কোনো নজর নেই। এত মৃত্যুকে উপেক্ষা করার শক্তি সরকার কোথায় পায়? এত মানে উপেক্ষা করার সরকারের যে শক্তিটা যেটা, সেটা হলো যে বিশেষ করে আগে যা হয়েছে, কিন্তু গত 15-16 বছরে যে জিনিসটা সেটি ছিল যে সরকারের কারো কাছে কোনো জবাবদিহিতার এই বিষয়টা ছিল না। কিন্তু এই যে জবাবদিহিতার বিষয়টা যেহেতু ছিল না, সেহেতু কিন্তু তারা কিন্তু কোনো কাজে কিন্তু তারা মন প্রাণ দিয়ে কিন্তু সেভাবে করেন। তাদের মন যা চাইছে, তারা যা মনে করেছে যে আমার এটা করা দরকার, তারা সেটাই করেছে। তারা কিন্তু মানে সেই যে মানে জনগণের কথা, রাষ্ট্রের কথা বিচার বিবেচনা করে কিন্তু কোনো কাজ কিন্তু এই 15-16 বছরে তারা কিন্তু করে নাই। পরিবহন মালিকদের অরাজকতা নিয়ে আপনি সব সময় সরব থাকেন, এর জন্য আপনাকে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়েছে। এই সমস্যাগুলো কে বা কারা তৈরি করেন? এই ঝামেলাগুলো যারা তৈরি করছে তারা হলো গিয়া এই সড়কের মধ্যে বিশাল একটা বেনিফিটেড পারসন। তারা কিন্তু বিশেষ করে এই পরিবহন সেক্টরের নেতা নামধারী যারা আর কি, যারা এখানে নেতৃত্ব দেয়, তারা কিন্তু এই যে মানে আপনার সাধারণ যে মালিক এবং সাধারণ যে চালক আছে তাদেরকে মানে উস্কায়া দিয়ে কিন্তু তারা এই কাজগুলো কিন্তু করে। এবং এদেরকে কিন্তু তারা কিন্তু তাদের জীবন মান, তাদের চিন্তা চেতনা, এই সমস্ত জিনিসগুলোকে তারা চায় না যে তারা উন্নত হোক, তারা চায় না যে তাদের জীবনের মান উন্নত হোক, তারা চায় না যে তার জীবন বোধ মানে বাড়ুক। এবং জীবন বোধ যদি বাড়ে তাহলে কিন্তু সে কিন্তু সড়কে আরেকটা মানুষের প্রতি সম্মান হবে, অন্য মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ মানবিক হবে সে। একটা চালক যখন মানবিক হবে তখনই কিন্তু দুর্ঘটনা আপনি যেন না হয় সেটা সে চেষ্টা করবে। আর একটা চালক যদি অমানবিক হয়, একটা চালককে যদি মনে করে আর আমার জীবনের কি আছে, হ্যাঁ আমার তো এইটা করেই খাইতে হবো, আমার তো এর বাইরে আমাকে কিছু করতে হবে না, করা যাবে না। এবং এদেরকে যদি প্রপারলি গাইডেন্স করা যেত, এদেরকে যদি আপনাকে প্রপারলি ট্রেন্ড আপ করা যেত, তাহলে কিন্তু এদেরকে দিয়ে কিন্তু এত দুর্ঘটনা কিন্তু ঘটতো না। কিন্তু তো এই যে জায়গার মধ্যে আপনার ড্রাইভার শ্রেণীর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে এবং মালিকদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, দুইটা পার্টি কিন্তু নেতৃত্ব দানকারী এই নেতাগুলি, তারাই কিন্তু আসলে মানে সব নষ্টের গোড়া হলো এরাই হলো সব নষ্টের গোড়া। কারণ এরা চালককে বলে একটা কথা, তোর কিচ্ছু লাগবে না বেটা,
তোর কোনো অসুবিধা হইব না, তুই যতই অ্যাক্সিডেন্ট করে আস না, আমি আসি, আমি তোরে ছোটায় নিয়ে আসবো, দেখি তোর কে কি। এবং এরা তাই দেখে যে এই নেতাগুলি মানে সরকারের সঙ্গে একটা আতাত থাকে, সরকারকে বলে আমরা কখনো হরতাল করব না, অমুক করবো না, তমুক করবো না, এই সমস্ত বিষয়গুলি। প্লাস যে চাঁদাবাজি যে এটা হয়, সেই চাঁদাবাজির অংশ আপনাকে সরকারের কাছে পৌঁছায় দেয়, বিনা শ্রমে সরকারের লোকগুলি সে চাঁদাবাজির টাকাগুলো তারা পায়। তো এই সব কিছু মিলে একজনের সঙ্গে আরেকজনের একটা যে রিলেশন, এই রিলেশনটা তৈরি করে কিন্তু সড়কের মধ্যে তার অরাজকতা, সড়কের এই যে আমাদের যে আইন শৃঙ্খলা এগুলো করার জন্য যে আমরা যে বলি আমাদের বিরোধিতা করে এই কারণের জন্য। এবং এই যে মানুষগুলোকে যদি সত্যিকার অর্থে যদি আমরা যারা চালক শ্রেণী আছে তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে মানবিক যদি করতে পারতাম, তাহলে কিন্তু এরা কিন্তু এদের কথা শুনতো না। একটা চালক আপনি মনে করেন যদি তার ড্রাইভিং লাইসেন্স যদি ঠিক থাকতো, তার যদি মানে ট্রেনিংটা তার যদি ঠিক মতো থাকতো, ট্রেনিং, ড্রাইভিং লাইসেন্স এই দুইটা এবং গাড়ির ফিটনেস যদি এই তিনটা জিনিস যদি ঠিক থাকতো, তার কি দরকার আছে তার নেতার কথা শোনার জন্য? নেতার কথা শোনার কোনো দরকার আছে? এই তিনটা জিনিসেই কিন্তু এই নেতারা কিন্তু তারা বলে তোকে কিচ্ছু লাগবে না, তুই গাড়ি চালাবি, কে মূল্য না মূল্য সেটা তো তোর বিষয় না। আর তাদেরকে বলাও হয় একটা জিনিস, আগে বলতো সেটা এখন একটু কম বলে, কারণ এটা এখন প্রুভ হয়ে গেছে যার জন্য এটা বলে না। সেটি হলো যে আগে তারা মনে করতো যে দুর্ঘটনা হলো গিয়ে ভাগ্যের লেখা, দুর্ঘটনা হলো ভাগ্যের লেখা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়। হ্যাঁ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, ওরা তো হলো গিয়ে কিছুই না, ওরা তো পিঁপড়াও, এটাও বলতো আমরা পিঁপড়াও মারি না, এরা বলে পিঁপড়াও মারে না। দেখেন কিরম চোখ তাদের, গাড়িতে বৈশা গাড়ি চালায় ওর বলে পিঁপড়া বুদ্ধিকেও বলে তার চোখ আছে, পিঁপড়াও বলে তারা মারে না। অথচ তারা জানে না যে একটা গাড়ি যখন বেশি গতিতে চলে তখন কিন্তু সাইডের যে জিনিসগুলো এত তাড়াতাড়ি এগুলো সরে যায় চোখের সামনে থেকে, ও বুঝতেই পারে না কি আছে, মানুষ দাঁড়িয়ে আছে না গরু দাঁড়িয়ে আছে না গাছ দাঁড়িয়ে আছে, কিছুই কিন্তু বোঝা যায় না। অথচ তারা বলে কি যে আমরা পিঁপড়াও মারি না। তো এই যে এই ধারণাগুলো কিন্তু এই নেতারা কিন্তু এই চালকদেরকে দিয়েছে। তাদের যদি প্রপার ট্রেনিং থাকতো তাহলে এই ধরনের কথাও কিন্তু তারা বলতো না। এবং এইটা পরবর্তী সময় তাদের মধ্যে থেকে কিছুটা দূর হয়েছে। তার কারণ হচ্ছে কি আমি যখন বলতাম এ বলার পরবর্তী সময় তারা যে কাজটি করেছে সেটি হলো যে জাতিসংঘ 2010 সালে বলেছে যে সড়ক দুর্ঘটনা এটাকে দুর্ঘটনা বলবা না, এটাকে রোড ক্র্যাশ বলবা। কারণ দুর্ঘটনা হইল গিয়া এমন একটা ব্যাপার যার মধ্যে কোনো হাত থাকে না, কিন্তু এই যে সড়কে যা হচ্ছে সেটা কিন্তু দুর্ঘটনা না, সেটা হলো সড়কের মধ্যে একটা ক্র্যাশ হচ্ছে। এবং আমাদের কারো না কারো ভুলের কারণের জন্য, কারো না কারো অজানার জন্য, আমরা না জেনে রাস্তায় চলতে ফিরতে গিয়ে এবং না জানতে গিয়ে, আইন কানুন না মানতে গিয়ে, জেনেও না মানতে গিয়ে আমাদের কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো যে কারণের জন্য এটাকে বলা হয়েছে যে এটা কিন্তু অসুখও না, কিন্তু হ্যাঁ যে করোনা ভাইরাসও না, কিন্তু যে এটা হইলে পরে মানুষ মরে যাবে এটাও না, কিন্তু এটাকে বলা হয়েছে যে এটা হলো গিয়া নন কমিউনিকেবল ডিজিজ। এটা হলো গিয়া আপনার গিয়া মানে কোনো ছোঁয়াচে রোগও না, এটা হলো মানুষের দ্বারা সৃষ্ট একটা ব্যাধি। মানুষ যদি ঠিক হয়, মানুষ যদি আইন মানে, নিয়ম মানে, যদি মানে আপনার পরিপক্ক হয়, গাড়ি চালানোর উপযুক্ততা যদি অর্জন করে, একটা ভালো ট্রেনিং নিয়ে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবং একটা ভালো গাড়ি নিয়ে একটা ভালো সড়কে যদি সে গাড়ি চালায় এবং সে যদি মনে করে যে আমার সব সিস্টেম আমার মেনে চলতে হবে, ট্রাফিক রুলস মানতে হবে, আমার সড়কের কিছু নিয়ম আছে সেগুলো আমাকে মানতে হবে, আমাকে গতি ঠিক রাখতে হবে, আমার গাড়ির ব্রেক ট্রেক সব কিছু ফিটনেস আমার ঠিক রাখতে হবে, এগুলো মেনে যদি গাড়ি চালায় তাহলে তার দুর্ঘটনা ঘটবে না। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায়, তবুও কেন সড়ক জুড়ে চলছে চাঁদাবাজদের দৌরাত্ম্য? আমি তো শুনছি যে এখনো চাঁদা তুলছে এবং একইভাবেই চাঁদা তুলছে। তো কাজে এই যে যেটি বললাম না যে কারণের জন্য, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যে আমি যেটা দেখছি যে আমাদের যে সড়কের যে উপদেষ্টা যিনি, আপনি দেখেন কি কাজটি উনি করেছেন এই পর্যন্ত।
সড়ককে নিরাপদ করার জন্য, সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য এমন কি কাজ করেছেন যা দৃশ্যমান, যা মানুষ বলবে যে হ্যাঁ উনি এই কাজটা করতেছেন? এমনকি এই যে চাঁদাবাজি বলেন, এই যে দখলবাজি বলেন, এই যে এই সমস্ত জিনিসগুলো, একজন ছিল আরেকজন চলে আসছে, এগুলোর ব্যাপারে উনি কি উদ্যোগ নিয়েছেন এই পর্যন্ত? উনি তো কোনো উদ্যোগই কিন্তু নেন নাই কিন্তু। এবং যদি না নেয় কোনো উদ্যোগ, আমাদের মানুষগুলো কীরকম? আমাদের মানুষগুলো হলো বাচ্চাদের মতো কিন্তু। বাচ্চারা কিন্তু দেখে, সে যখন দুষ্টুমি করে তার আগে দিয়ে খেয়াল করে যে তার দুষ্টুমিটা কেউ দেখছে কিনা, তাকে কেউ নিষেধ করছে কিনা। যখন দেখে নিষেধ করে না, তখন এমন পর্যায়ে দুষ্টুমি করে যে একটা না একটা কিছু ভাঙবে, চুরবে, অমুক করবে, কিংবা সে নিজে ব্যথা পাবে, তারপরে সে থামবে কিন্তু। তো আমাদের এখানেও কিন্তু একই অবস্থা কিন্তু। এরা কিন্তু আমাদের যতগুলি এই যে আন্দোলন সহ এর আগেও যতগুলো আন্দোলন হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছিল এর আগেও, যে তখনও কিন্তু মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, একটা স্বপ্ন ছিল যে স্বাধীন হয়েছে দেশ, এখন আর দুর্নীতি হবে না, এখন আর ঘুষ দিতে হবে না, এখন প্রত্যেকটা মানুষ তার ন্যায় নীতি মতো চলতে পারবে, ন্যায় বিচার পাবে, জাস্টিস সে ঠিক মতো পাবে। এই সমস্ত জিনিসগুলো মানুষ স্বপ্ন কিন্তু করে রাখে কিন্তু ওই ৭১-এর স্বাধীনতার পরেও আমাদের সেই জাস্টিস আমরা পাই নাই। আমাদের যে কনস্টিটিউশনের যে আমাদের যে দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া ছিল, সেইগুলি আমরা যেরকম পাই নাই। ঠিক এখনও কিন্তু আমাদের যে স্বপ্ন আমাদের ছিল, সেই স্বপ্ন কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমাদের বাস্তবায়ন হওয়ার আমরা দেখছি না কিন্তু এখনও পর্যন্ত। বিগত নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আপনার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতেন, এখন তো তিনি জেলে আছেন। এই মুহূর্তে তার সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি তো আসলে মানে একজন খারাপ মানুষ এবং উনি আমার সম্পর্কে অনেক বাজে কথা বলেছিল, এবং বাজে কথা বলার পরিপ্রেক্ষিতে আমি তখনই তার নামে আমি মানহানি মামলা করেছি। সেই মানহানির মামলাটা এখনও আছে আর কি। তো এর মধ্যে 2বার ডেট দেওয়ার পরেও কোর্ট থেকে আমার ডেট আবার মানে 2বার ঘোরায় দিছে। কারণ হচ্ছে কি, এখন নাকি তারা ওইগুলি নিয়ে, ওই যে রাজনীতিক যে এটি নিয়েই নাকি তারা ব্যস্ত। এখন আমার এই মামলাটা এখনও পর্যন্ত মানে 2বার ডেট আমাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো সেইটা আমি চাচ্ছিলাম যে আমি মানে সুবিচার পাবো, এবং আমার নামে যে অপপ্রচারগুলো করেছে, আমার মানহানি যেটা করেছে, আমার পরিবারের সম্পর্কে যে খারাপগুলো কথাগুলো বলেছে, সেইগুলো কোর্টের মাধ্যমে সেটি জাস্টিফাই হবে। আমি আশা করি সেই বিচারটি আমি পাবো। ভারতের সঙ্গে বাংলাদেশের নানা রকম সম্পর্কের টানাপোড়েন চলছে। এই অবস্থায় কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতো থাকবে? ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব আপনার 15-16 বছর আগে যে বন্ধুত্ব ছিল, সেটা কিন্তু এই 15-16 বছরে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে বহু আগেই। কিন্তু প্রতিটা মানুষই কিন্তু ভারতের প্রতি একটা ক্ষোভ কিন্তু ছিল কিন্তু। তার কারণ হলো যে যারা সরকারে ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, তারা যা যা করেছে সেটা কিন্তু এই দেশের মানুষের মনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। যেমন এই দেশের যে স্বৈর শাসক, সে নিজেই বলেছে আমি ভারতকে এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন মনে রাখবে। আপনি কে দেওয়ার? আপনি এই দেশের মানে একজন প্রাইম মিনিস্টার, আপনি তো এই এত দিতে পারেন না তাকে। তো এই যে দিয়ে দেওয়া, পাশাপাশি আমরা না পাওয়ার যে ব্যাপার, যেমন তিস্তার পানি না পাওয়া, আপনার পদ্মার পানি না পাওয়া, এই যে সমস্ত বিষয়গুলো, এবং এই যে আমরা করিডোর দিয়ে দিতেছি, অমুক দিয়ে দিতেছি, তমুক দিয়ে দিতেছি, তারা আমাদেরকে কিছুই দিচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এদেশের মানুষের আগের থেকেই কিন্তু মানে ভারতের প্রতি একটা কিন্তু এটাকে কি বলবো, যে বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু মানে ছুটে গিয়েছিল কিন্তু, এবং প্রত্যেকটা মানুষে কিন্তু একটা যন্ত্রণার মধ্যে ছিল। লাস্টে যে কাজটি করেছেন সেটাও যে আপনার এই সরকার পতনের আগে, সে চায়নাতে যাবে, সে চায়না যাওয়ার আগে সে ইন্ডিয়া যাচ্ছে, কি কথা কি পরামর্শ করে তারপরে চায়নাকে কি বলবে সেটা। তো তাহলে কি আপনি কি আমার দেশের মানে প্রধানমন্ত্রী ছিলেন? আপনি তো আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন না তো। আপনি তো ছিলেন আপনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। কারণ হলে গিয়ে যে কারণের জন্য মোদির সঙ্গে আপনি দেখা করতে গেছেন। যে এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু এই আরও অনেকগুলো বিষয় আছে, সেই সমস্তগুলো, এবং তারা মানে এইখানে আমাদের এখানে যে কত লক্ষ মানুষ এখানে
ওখানে কাজ করছিল। তারপরে আপনার গিয়া এইখানে শুনতাম আছে, তারপরে আপনার গিয়ে আর্মি আছে, সমস্ত কিছু মানে আর্মিদের মধ্যে আর্মি ঢুকায়া দিয়ে র এখানে পুলিশের মধ্যে। এবং এই যে কিছু প্রতিবেদন আমরা দেখেছি যে এখানে পুলিশের মধ্যে হাজার হাজার মানে ইন্ডিয়ান লোকদের এখানে ঢুকিয়ে দিয়ে, এই যে এই সমস্ত বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু এদেশের মানুষের মনের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা কিন্তু ছিল। এবং এইগুলো নিয়েই কিন্তু এই পরবর্তী সময় কিন্তু আমাদের যে অভ্যুত্থান যেটা বলবেন, সেই অভ্যুত্থান কিন্তু আমরা পেয়েছি কিন্তু। তো সেই অভ্যুত্থান যেহেতু আমরা পেয়েছি, এবং এই যে ইন্ডিয়া এত কিছু আমাদের কাছ থেকে পাইতো, তো সেটা তো বন্ধ হয়ে গেছে গা, এবং বুঝতেও পারছে যে সেইভাবে আর তারা আমাদের কাছ থেকে সেগুলো আদায় করতে পারবে না। এবং আমরা তো আমাদেরকে তারা তো মনে করতো যে তারা আমাদের প্রভু। আমরা তো কাউকে প্রভু তো ভাবতে পারি না, কিন্তু তারা আমাদের প্রভুগিরি করবে সেটা তো আমরা কোনোভাবে আমরা সহ্য করতে পারি না কেন। তো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, মর্যাদার ভিত্তিতে সমমর্যাদার অধিকারে থাকবে। তো সেই জায়গায় কেউ যদি আমার দেশটাকে তাদের দেশ মনে করে, তারা যদি মনে করে এই দেশের যারা সরকার হবে তাদের কথা মতো সরকার এখানে হবে, এগুলো তো এই দেশের মানুষ মেনে নিতে পারে না। তো এইটা যখন তারা ফিল করলো যে এই অভ্যুত্থানের পরে দিয়া তারা দেখলো যে এগুলো করতে পারছে না, তো তখন তারা সরকারের নির্দেশনায়, আমি মনে করি, আর না হলে হয়েছে কি যে শুধু যে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা হচ্ছে না তা না, কিন্তু প্রত্যেকটা মিডিয়াতে তাদের কিন্তু এই অপপ্রচারগুলো তারা কিন্তু করছে। তো অপপ্রচারগুলো করছে তারা, এটা মানে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম মতো তারা কিন্তু করে যাচ্ছে কিন্তু। তো সেই জায়গায় এখন আমার যেটা আমি মনে করি যে আমার রাষ্ট্রের জন্য, আমার রাষ্ট্রের স্বার্থের জন্য আমি প্রথম মনে করি যে সকলে একতাবদ্ধ হতে হবে, এক থাকতে হবে, যে কোনো রকমের ক্ষতিগ্রস্ততা থেকে যেন আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি। এবং আমি বলবো যে এর পরবর্তী সময় যে সরকারই থাক, এখন যারা আছেন তারা সহ যে সরকারই আসুক না কেন, আমাদের সকল জনগণকে, যাদের সামর্থ্য হবে তাদেরকে আর্মি ট্রেনিং অবশ্যই বাধ্যতামূলক আমাদের দেশে আর্মি ট্রেনিং দিতে হবে। কারণ সেটা যদি না দেওয়া হয়, কারণ আমার একটা ছোট্ট রাষ্ট্র, এই ভারতের পেটের মধ্যে আমরা আছি, তো কাজেই আমাদের জনগণ দিয়ে আমার দেশকে আমাকে টিকিয়ে রাখতে হবে। বিগত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর 460টি থানায় আগ্নেয়াস্ত্র লুট হয়। এইসব অস্ত্র এখন অনেকের হাতে আছে। এই অবৈধ অস্ত্রগুলো এখন দেশের জন্য কতটা হুমকির? আমি কিন্তু প্রথমেই একটা ভিডিও দিয়েছিলাম আর কি, সেটাতে আমি বলেছিলাম যে পুলিশের মধ্যে রিফর্মটা সবার আগে করা দরকার। কারণ হলো গিয়ে পুলিশ ছাড়া মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা মানে ঠিকমতো করা যাচ্ছে না। মানুষ থানায় গিয়ে পুলিশ পাচ্ছে না, মানুষের প্রয়োজনে যে পুলিশকে খবর দেওয়া, বলা, তারা আসা, মানুষকে সাহায্য করা, সেই জিনিসটা হচ্ছে না কিন্তু। তা আমি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি প্রথমে বলেছিলাম যে এখন থেকে আপনারা পুলিশে নিয়োগ দান করেন। কারণ হলো যে আমাদের প্রচুর ছেলে পেলেরা আছে যারা বেকার অবস্থা, তাদেরকে নিয়োগ দান করেন এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। যদি আজকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতো, শুরুতে যদি করতো, তাহলে দেখেন যে আজকে কিন্তু 2-3 মাসের ট্রেনিং কিন্তু তাদের হয়ে যেত। তো আর মানে আমি যতদূর জানি বোধহয় 6 মাসের বোধহয় ট্রেনিং বোধহয় থাকে আর কি পুলিশের, নাকি আমার ঠিক সঠিক জানা নেই। তো এইটা কিন্তু করে না, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পুলিশের কিন্তু রিক্রুটমেন্টটা করছে না, এবং এখনও কিন্তু সকল পুলিশ কিন্তু জয়েন করে নাই কিন্তু। তো এই যে এই বিষয়গুলো আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের অনেকগুলো ভুল ব্যাপার আছে আর কি। তারা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যেভাবে প্ল্যান প্রোগ্রাম করে যেভাবে আসলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেই কাজটি বোধহয় তারা খুব সেইভাবে পারদর্শিতার সঙ্গে এই কাজগুলো করতে পারছে না কিন্তু। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সেই ছাত্ররাই এখন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এর কারণ কি? এটার কারণটা হলো গিয়ে যে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হলো যে ছাত্রলীগ যারা আছে তারা কিন্তু প্রতিটা স্কুল কলেজের মধ্যে কিন্তু ছিল কিন্তু,
এটা ভুলে গেলে চলবে না কিন্তু। এবং একটা সময় ছাত্রলীগ যে সুবিধাগুলো পেয়েছে, যে মানে সরকারের সুযোগ সুবিধা সমস্ত কিছু কিন্তু তারা, তো তারাই কিন্তু মানে অন্যদেরকে সঙ্গে নিয়ে গিয়ে এই কাজগুলো আমি মনে করি করছে কিন্তু। আপনারা দেখছেন যে স্কুলের ছাত্র, স্কুলে কি আপনার ছিল না ছাত্রলীগ ছিল না, স্কুলেও তো ছাত্রলীগ কমিটি ছিল। তো কাজেই ওরাই তারা মানে এই কাজগুলো করছে। এবং এই যারা মানে পতিত সরকার, যারা পতিত সরকারের প্রচুর লোক বহু জায়গায় রয়ে গেছে, তারাই কিন্তু এই কাজগুলো কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু তারা এর পিছনে লেগে আছে কিন্তু।